হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের ক্র্যাকার সিরিজ চলছে ম্যাথমেটিক্সের। ক্র্যাকার সিরিজের আজকে 7th ক্লাস। দেখো 91 কোয়েশ্চেন কি বলেছে। বলেছে একটি পরীক্ষায় 65% বাংলায়, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাশ করে। যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? সবার আগে তো আমাকে এটা ভেন ডায়াগ্রামের অঙ্ক, তোমরা বুঝতেই পারছো। সবার আগে আমি বাংলা আর এই অঙ্কের এই দুটো ডায়াগ্রাম আমাকে আমাকে বানাতে হবে, ঠিক আছে? আচ্ছা, ধরো এটা বাংলায় পাশ করেছে, ঠিক আছে? আর এইটা আছে তোমার লেটসে গণিতে, ঠিক আছে? এটাকে বলছি আমি ম্যাথমেটিক্সের কথা। তাহলে এইটা তোমার বেঙ্গলি আর এইটা তোমার আছে ম্যাথমেটিক্স, ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা বলেছে 65% পরীক্ষার্থী বাংলায় পাশ করেছে এবং 55% অঙ্কে পাশ করেছে, 40% আছে উভয় বিষয়ে পাশ। সবার আগে আমি উভয় বিষয়টাকে লিখতে হবে। কেন? কারণ উভয় বিষয়ে যারা পাশ করেছে তারা বাংলার দলেও আছে, তারা গণিতের দলেও আছে। সুতরাং সবার আগে আমি উভয় বিষয়টাকে লিখব। উভয় বিষয়ে কত সংখ্যক পাশ করেছে? উভয় বিষয়ে 40% পাশ করে দিয়েছে, ঠিক আছে? এবারে 65% কোথায় পাশ করেছে? বাংলায়। 40% অলরেডি আমি লিখে দিয়েছি, তাহলে শুধু বাংলায় কতটা আছে? 25%। দেখো তো ডায়াগ্রাম বোঝা যাচ্ছে কিনা। টোটাল আমার বেঙ্গলির ডায়াগ্রামে যে গ্রিনটা, টোটাল বেঙ্গলির ডায়াগ্রামের মধ্যে আমার কত দরকার? 65%। 65%-এর মধ্যে 40% আমি অলরেডি লিখে দিয়েছি। 25% স্টুডেন্ট আছে যারা শুধু বাংলায় পাশ করেছে। বোঝা গেছে? আচ্ছা, 55% বলেছে এখানে অঙ্কে পাশ করেছে। তার মধ্যে 40% আমি অলরেডি অঙ্কের লিখে দিয়েছি। এইখানে দেখো 40% অলরেডি অঙ্কের আমি লিখে দিয়েছি। তাহলে বাকি 15% আছে যারা শুধু অঙ্কে পাশ করেছে। এই ডায়াগ্রামের মধ্যে যতটা পার্সেন্টেজ আছে এরাই আছে স্টুডেন্ট যারা কোথাও না কোথাও পাশ করেছে। কিছু আছে উভয় বিষয়ে পাশ করেছে, কিছু আছে শুধু অঙ্কে পাশ করেছে, কিছু আছে শুধু বাংলায় পাশ করেছে। বাকি এদের বাইরে যারা পড়ে থাকলো তারাই ফেল করেছে, উভয় বিষয়ে ফেল করেছে। এখানে বলেছে যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে থাকে, 25% আছে যারা শুধু বাংলায় পাশ করেছে, 15% আছে যারা শুধু ম্যাথে পাশ করেছে, আর 40% আছে যারা উভয় বিষয়ে পাশ করেছে। তাহলে টোটাল পাশ কত হলো? 40, 60, 65, আর এটা 80। 80% স্টুডেন্ট আছে যারা কোথাও না কোথাও তো পাশ করেছে। তাহলে বাকি টোটাল স্টুডেন্ট কত হয়? টোটাল স্টুডেন্ট হয় 100%। 100% থেকে 80% যদি পাশেরটাকে বাদ দিয়ে দিই তাহলে বাকি থাকলো কত? 20%। এই 20% স্টুডেন্ট আছে যারা কোথাওই পাশ করতে পারেনি। এই 20%-এর ভ্যালুই দেওয়া আছে কত? 40 জন। 20%-এর ভ্যালু দেওয়া আছে 40 জন। তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত হয়? 100%। 100%-এর ভ্যালু একবারে বার করে দেবো। 100%-এর ভ্যালু 5 20 100, তাহলে এখানেও 5 গুণ হবে, 4 5 20। 200 জন আছে স্টুডেন্ট যারা টোটাল স্টুডেন্ট। ঠিক আছে, বোঝা গেছে? এই যে অপশন বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, আমি এই কালিটাকে একটুখানি চেঞ্জ করে নিই আর এটাকে একটুখানি মোটা করি। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে একটি সংখ্যা প্রথমে 10% বেড়ে গিয়ে পরে 10% কমে গেল, এক্ষেত্রে সংখ্যাটি কি হবে? 1% কমবে। তোমরা আগে এরকম অঙ্ক প্রচুর করেছো। কিরকম ভাবে? এক তো তোমরা একটা সূত্র আছে এক্স প্লাস ওয়াই, এই যে এটা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100, এটা আমি নিষেধ করি করতে। এটা একমাত্র কম্পাউন্ড ইন্টারেস্টের সময়ই এই সূত্রটা একটু কাজে দেয়, বাকি অঙ্কগুলোতে আমার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, আমি নিষেধ করেছিলাম। একটা সূত্র শর্টকাট এটা আছে যে একই পরিমাণ বেড়ে যদি একই পরিমাণ কমে যায় তাহলে সূত্র কি হয়? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100। এক্স এর ভ্যালু কোনটা? যেটা বেড়েছে 10%, বা যেটা কমেছে 10%। ঠিক আছে, তাহলে 10 স্কোয়ার বাই 100 মানে কত? 1% সবসময় কমবে। ঠিক আছে, এইটা একটা। আর একটা সব থেকে যেটা ভালো পদ্ধতি সেটা হচ্ছে রেশিও মেথড। রেশিও মেথড আমি বলেছিলাম, দেখো এখানে দেখতে পাচ্ছ 10% প্রথমে কি হয়েছে? বেড়েছে। 10%-এর ভ্যালু কত? 10%-এর ভ্যালু হচ্ছে কি তোমার 1/10। তাহলে 10 থেকে বেড়ে নাম্বার কত হয়েছে? 11। 10%-এর ভ্যালু কত? 1/10। স্যার এগুলো কোথায় করিয়েছেন? এগুলো পার্সেন্টেজের চ্যাপ্টারে চ্যাপ্টার ওয়াইজ আপলোড করা আছে, সেখানে আমি একদম বেসিক থেকে টপ লেভেল পর্যন্ত ওই জিরো টু হিরো ব্যাচ যেগুলো বলে না এখন আজকাল লোকজন বলছে, সেই রকমের ব্যাচ ওখানে করা আছে। ঠিক আছে, এই চ্যানেলে যা দেওয়া আছে ফ্রি অফ কস্ট। আমি বলেই দিয়েছি যে যা কিছু থাকবে সেটা ফ্রি অফ কস্ট। অনলাইন কোর্স আমার নিয়ে আসার কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, তো আমি ঢেলে উপরে সবটা দিয়ে দিচ্ছি এই তোমার ইউটিউবে। দেখো 10 থেকে 11 প্রথমে বেড়েছে, পরে কি হয়েছে? কমেছে। 10 থেকে কত হয়েছে? 9।
তাহলে বাঁদিক বাঁদিক গুণ, ডান দিক গুণ, 10 10 100, 9 11 99, 1 ইউনিট কমেছে কার উপরে? 100-র উপরে। 100-এর উপরে যেটা চেঞ্জেস হয় সেটাই তো পার্সেন্ট, 1% তাহলে কমবে। এই যে অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলেছে 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হলে লাভের হার কত? লাভের হারের জন্য আমার সিপি আর এসপি রেশিও দরকার। সিপি আর এসপির আমার দরকার রেশিও। তার জন্য আমাকে এখানে বলে দিয়েছে 18টি দ্রব্যের ক্রয় মূল্য কত আমি জানি না, ইকুয়ালস টু কটা? 12টা দ্রব্যের বিক্রয় মূল্য সমান 12 ইন্টু এসপি। ঠিক আছে, এবার আমি যদি কাটাকুটি করি 6 3 6 18, 6 দুগুণে 12, এখান থেকে সিপি বাই এসপির যদি আমি রেশিও করি তাহলে এটা পাবো আমি 2/3, অর্থাৎ সিপি 2 ইউনিট, এসপি কত? 3 ইউনিট। 2 ইউনিটের জিনিস 3 ইউনিটে বিক্রি করা হচ্ছে, লাভ হচ্ছে না লস হচ্ছে? লাভ হচ্ছে। কত ইউনিটের? 1 ইউনিটের। কার উপরে? 2 এর উপরে, ইন্টু 100%, 50%-এর প্রফিট। এই যে অপশন ডি কারেক্ট আনসার। ঠিক আছে, 50% কারেক্ট আনসার। নেক্সট 94 বলেছে এক ব্যক্তি দুটো সমান মূলধন যথাক্রমে 8% হারে 5 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য রেখে দেখলেন সুদের পার্থক্য 1800 টাকা হয়েছে, প্রতিটি মূলধন কত টাকা? ডিরেক্ট অঙ্ক হয়ে যাবে। 8% হারে 5 বছরের জন্য যদি রাখা হয় তাহলে সরল সুদে টাকা কত হচ্ছে? 40%-এর ইন্টারেস্ট পাচ্ছে। আর এখানে 10% হারে 3 বছরের জন্য যদি রাখা হয় তাহলে এখানে কত হচ্ছে? 30%-এর। ওখানে হয়েছে 40%-এর, আর এখানে হয়েছে 30% ইন্টারেস্ট। দুটোর মধ্যে ডিফারেন্স কত? দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 10%, আর ওই 10%-এর ডিফারেন্সের জন্যই তো 1800 টাকা হয়েছে। বুঝতে পারছো? 10%-এর ভ্যালু তাহলে কত? 1800 টাকা। 100%-এর ভ্যালু কত হবে? একটা জিরো এসে অ্যাড হবে, 18,000 টাকা। 18,000 টাকা। এই যে অপশন এ, অপশন এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো। দেখো এগুলো প্র্যাকটিস সেট চলছে আমাদের, ঠিক আছে? তো আমি চেষ্টা করবো বেশিরভাগটাই লজিক্যালি করার, কারণ আমাদের পরীক্ষায় অত সময় থাকে না যে তুমি প্রত্যেকটা অঙ্ক এক্স ওয়াই ধরে করবে, আর আমরা কোনো অঙ্কই এক্স ওয়াই ধরে করিনি। তোমরা চ্যাপ্টার ওয়াইজ আপলোড করা আছে, দেখতে পারো। ঠিক আছে, দেখো 95 কি বলেছে? সুদ 6 মাস অন্তর দেওয়া হলে 1200 টাকা 10% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত টাকা হবে? 6 মাস অন্তর অন্তর যদি সুদ দেওয়া হয় তাহলে 10% হারে তো সুদ দেবে না তোমায়। 10% কিসের জন্য? 1 বছরের জন্য, বার্ষিক। ঠিক আছে, তাহলে 6 মাস অন্তর অন্তর যদি দেয় তাহলে সেটা কতবারে দিচ্ছে? বছরে দুবার দিচ্ছে। বছরে দুবার দিলে সুদের হারও অর্ধেক হয়ে যাবে। তাহলে 10%-এর আগে করেছি আমরা T20 সিরিজে, 10%-এর আধা যদি হয়ে যায় 6 মাস অন্তর হয়ে গেলে 10% ডিভাইডেড বাই 2 মানে 5% রেট অফ ইন্টারেস্টে তোমাকে সুদ দেবে। এখন 5%-কে যদি আমরা ফ্র্যাকশন ভ্যালু করি তাহলে ফ্র্যাকশন ভ্যালু দাঁড়াবে কত? 1/20। প্রিন্সিপাল দেওয়া আছে 1200 টাকা। আমরা এখন টেবিল মেথড লাগাবো, t=1, t=2। কেন? কারণ 6 মাসে কতবার তুমি ইন্টারেস্ট পাচ্ছ? দুবার ইন্টারেস্ট পাচ্ছ 1 বছরে। বোঝা গেছে? আচ্ছা, 1 বছরে ইন্টারেস্ট কত? এই দেখো 1200 টাকার এখন আমরা ইন্টারেস্ট বার করব। প্রথম বছরে দুটো হয়, দ্বিতীয় বছরে প্রথম বছরে একটা বক্স, দ্বিতীয় বছরে দুটো বক্স। এখানে বছর তো দুটো নেই, বছর একটাই আছে, কিন্তু দুবার টার্ম হয়ে যাচ্ছে, 6 মাস বাদে বাদে একটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল বলেছে 1200 টাকা। তাহলে রেট অফ ইন্টারেস্ট 1/20, অর্থাৎ এটা 5%-এর ভ্যালু কত? 1/20 হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রিন্সিপালের 1/20 টাইমস হয়ে টাকা এখানে ঢুকবে। 0 0 কাটা, 1200-কে যদি আমরা 1/20 দিয়ে ক্রস করে দিই তাহলে 0 0 কাটা 2, 6 2 12, 60। বুঝতেই পারছো আশা করি। ঠিক আছে, তাহলে প্রথম বছরে এখানে মানে 6 মাসে 60 টাকা এসে ঢুকবে। এটা তো সিম্পল ইন্টারেস্টের বক্স, এখানেও 60 টাকা এসে ঢুকবে। আচ্ছা, 60-এর আবার 1/20 হয়ে যদি টাকা এখানে ঢোকে তাহলে ঢুকবে কত? 3 টাকা। ঠিক আছে, 3 20 60। আচ্ছা, এই বক্সটা সিম্পলি কোথা থেকে এসছে? প্রিন্সিপাল থেকে এসছে। আর প্রিন্সিপাল থেকে যেই টাকাটা আসে সেটাই তো সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টার করার সময় আমরা বলেছিলাম। আর এই পুরো যতগুলো বক্স আছে সবটা মিলিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট। জানতে চাইছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এই যে বাঁ দিকের ফার্স্ট কলামটাকে ছেড়ে দিয়ে ডান পাশে যতগুলো বক্স থাকে সেটাই হয় পার্থক্য হচ্ছে 3 টাকা, মানে অপশন বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। স্যার এটা ছাড়া যদি করি তাহলে I=PRT/100 দিয়ে তোমরা করবে, সরল সুদ বার করবে। চক্রবৃদ্ধি সুদের সূত্র তোমরা জানো, অ্যামাউন্ট P × 1 + R/100, সেটা দিয়ে বার করবে। দুটোর মধ্যে ডিফারেন্স নেবে, অঙ্ক হয়ে যাবে।
ঠিক আছে। 96 দেখো বলেছে তিনটি সমান মাপের গ্লাসে দুধ এবং জলের অনুপাত যথাক্রমে 6:1, 5:2 এবং 3:1। তিনটি গ্লাসের মিশ্রণ একটি বড় পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত হবে? খেয়াল করো এখানে তিনটে সমান মাপের মিশ্রণের কথা বলে যায়, মানে গ্লাসের কথা বলা হয়েছে। তো তিনটে সমান মাপের গ্লাসে রেশিওতে যাই থাক না কেন দুধ আর জল কোয়ান্টিটিতে সমান সমান থাকার কথা। তাই সবার আগে আমরা দেখবো যে টোটাল কোয়ান্টিটি সমান আছে কিনা রেশিওতে। যদি না থাকে তাহলে সেটাকে আগে আমরা সমান বানাবো, দেন তারপরে মিক্স আপ করে দেবো, এমনি হয়ে যাবে। আচ্ছা, প্রথম গ্লাসে মিক্সচার 1 যেটা আছে, এখানে মিক্সচার 1 আমি বলছি, ঠিক আছে। এখানে মিক্সচার 2 আমরা বলছি, আর এটাকে বলছি মিক্সচার 3। মিক্সচার 2, মিক্সচার 3, এখানে মিল্ক আর ওয়াটার। ফার্স্টের রেশিও কত আছে 6:1 এর, দ্বিতীয়তে রেশিও কত আছে 5:2 এর, আর 3 নম্বরের রেশিও কত আছে 3:1 এর। 6 1 7, 5 2 7, 3 1 4। এই দুটো তো ঠিকই আছে, 6 1 7, 5 2 7, বাট এখানে 3 1 4 ইউনিট দেখাচ্ছে। টোটালটা সমান থাকার কথা কেন? কারণ গ্লাসগুলো সমান মাপের, বোঝা গেছে? আচ্ছা, সমান আগে আমাকে বানাতে হবে। তাহলে 7 আর 4 এর এলসিএম কত? 28। 28 বানানোর জন্য এইটাকে আমরা গুণ করব 4 দিয়ে, এটাকেও আমরা গুণ করব 4 দিয়ে, আর এইটাকে আমরা গুণ করব 7 দিয়ে। গুণ করার পরে যা রেশিও হবে সেটা আমরা একবারে ডিরেক্ট এইখানটাতে লিখব। দেখো একবারে লিখছি। মিল্ক কত হবে 4 6 24। এই দেখো মিল্ক আর ওয়াটার যদি আমরা দেখি তাহলে মিল্ক কত হবে 4 6 24, আর এখানে 4 1 4, দেন 4 5 20, 4 2 8, আর এখানে হচ্ছে 3 7 21, 7 1 7। এবার যদি আমরা মিক্স করি তাহলে মিল্কের সাথে মিল্ক, ওয়াটারের সাথে ওয়াটার, মানে মিল্ক ওয়াটার একসাথে মিশে যাবে। মিশে হবে কত? 24 আর 20 44, 44 আর 1 65, এটা ঠিক আছে 65, আর 8 সাথে 15, 4 19, 65:19, এটা হবে রেশিও, দ্যাট ইজ অপশন বি। ঠিক আছে 65:19। নেক্সট দেখো 97 বলেছে এক ব্যক্তি নদীতে 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার যায় এবং 3 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যায়। স্রোতের বেগ কত কিলোমিটার পার ঘন্টা এটা জানতে চেয়েছে। 3 ঘন্টায় 3 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে কি হয়? ভিবি মাইনাস ভিসি হয়, বোটের স্পিড থেকে কারেন্টের স্পিড হয়ে যায় মাইনাস। ভাই 3 ঘন্টায় 3 কিলোমিটার গেলে 1 ঘন্টায় কত যাচ্ছে? 1 কিলোমিটার। আর এটাই তো স্রোতের প্রতিকূলে বেগ বলে দিয়েছে। 1 নম্বর গেল এটা। 3 ঘন্টায় 3 আওয়ার্সে যদি 3 কিলোমিটার হয় তাহলে 1 ঘন্টায় 1 কিলোমিটার যাচ্ছে না? এই তো ভিভি মাইনাস ভিসির ভ্যালু 1 বলে দেওয়া আছে। আচ্ছা, দ্বিতীয়টা কি বলা আছে? স্রোতের অনুকূলে বলেছে 3 ঘন্টায় 15 কিলোমিটার যাচ্ছে। 3 ঘন্টায় যদি 15 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে কি হয়? ভিভি প্লাস ভিসি। 3 ঘন্টায় 15 কিলোমিটার গেলে 1 ঘন্টায় যাচ্ছে 3 5 15, এটা 2 নম্বর। জানতে চাইছে স্রোতের বেগ কত। তুমি ডাইরেক্ট করতে পারো কিংবা ভিভি বার করে তারপরে ভিসি করতে পারো। আমি 1 নম্বর আর 2 নম্বরটাকে যোগ করে দিচ্ছি। যোগ করে দিলে ভিসি আর ভিসি কাটা চলে যাবে। 2 ভিবি এর ভ্যালু হবে 5 1 6, ভিভি এর ভ্যালু হবে 3 2 6 3। ভিভির ভ্যালু 3, মানে বোটের স্পিড, স্থির জলে বোটের স্পিড হচ্ছে 3, আর দুজন মিলে এই দেখো ভিভি প্লাস ভিসি যদি 5 হয়ে যায় তাহলে ভিসি কত হবে? ভিসি হবে 2 কিলোমিটার পার আওয়ার, মানে অপশন এ হবে কারেক্ট আনসার। কারেন্টের স্পিড, স্রোতের স্পিড জানতে চেয়েছে। ঠিক আছে, নেক্সট 98 দেখো বলেছে একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 100 কিলোমিটার পথ অতিক্রম করে। গতিবেগ 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেড়ে গেলে ওই দূরত্ব অতিক্রম করতে 20 মিনিট সময় কম লাগে। ট্রেনটির প্রাথমিক বেগ কত? আচ্ছা, টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক এটা। টাইম অ্যান্ড ডিস্টেন্সে আমি এতদিন পর্যন্ত একটাই মাত্র সূত্রের ওপরে সমস্ত অঙ্ক করিয়ে এসেছি, বাকি কোনো সূত্র আমি ইন্ট্রোডিউস করিনি। সেটা কি সূত্র? বেসিক সূত্র, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তোমরা এটা সবাই মোটামুটি জানো, ঠিক আছে। আর কোনো সূত্র আমরা ইন্ট্রোডিউস করিনি। এটারই একটা ইমপ্রুভড ফরম্যাট হচ্ছে এটা, যে ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিডের গুণফল v1 ইন্টু v2 ডিভাইডেড বাই স্পিডের ডিফারেন্স v1 মাইনাস v2 তার মড ইন্টু টাইমের ডিফারেন্স t1 মাইনাস t2 টাইমের মড। এই সূত্রটা আমাকে করতে হবে এখন এখানে ইউজ। কেন?
এই কারণে ইউজ করতে হবে। প্রাথমিক গতিবেগটা আমি জানি না, এখানে কোশ্চেনের মধ্যে কোথাও বলেনি। প্রাথমিক গতিবেগ যদি ভি হয়, পরে গতিবেগ বাড়িয়ে কত করা হয়েছে, v+15। কেন? কারণ 15 কিলোমিটার/আওয়ার বাড়িয়েছে, এখানে বলেছে। বোঝা গেছে? এখন আর ডিস্টেন্সটা কত বলেছে? ডিস্টেন্স বলেছে 100 কিলোমিটার। 100 কিলোমিটার ডিস্টেন্সের জায়গায় লিখলাম স্পিডের গুণফল কত। ভি যদি অ্যাকচুয়াল স্পিড হয়, তাহলে এখন স্পিড কত হয়েছে, v+15। বোঝা গেছে? এই যে বাড়িয়ে দেওয়া হয়েছে 15 কিলোমিটার/আওয়ার, ডিফারেন্স ডিভাইডেড বাই স্পিডের ডিফারেন্স কত, 15, ইন্টু টাইমের ডিফারেন্স কত হয়েছে বলেছে 20 মিনিট কম সময় লাগছে। 20 মিনিটকে ঘন্টায় করব, 20 ডিভাইডেড বাই 60। ঠিক আছে? আচ্ছা, কি কি কাটাকুটি যাচ্ছে একবার সেটা দেখে নাও। কাটাকুটি যাচ্ছে এই যে এখানে 0 আর 0, 2 দিয়ে যদি 10কে কাটি তাহলে 5। তাহলে ভি ইন্টু v+15 এর ভ্যালু হচ্ছে তোমার 5 15 75, 75 ইন্টু 60। 5 15 75, 75 ইন্টু 60 আমি এখানটাতে রেখে দিলাম। এবারে হয় তুমি এটাকে v² + 15v করে এরকম গুণটুন করে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করো, যেটা বিশাল জাইগান্টিক প্রসেস হয়ে যাবে। সব থেকে বেস্ট প্রসেস হচ্ছে তুমি ভি এর ভ্যালু এখানে হিট অ্যান্ড ট্রায়ালে বসাও। কোথার থেকে বসাবে? অপশন থেকে বসাবো। এখানে ভি এর ভ্যালু কত বসাবো যে এখানে 60 আর এখানে 75 চলে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে ভি এর ভ্যালু 60 বসাবো। এই যে ভি এর ভ্যালু যদি 60 বসিয়ে দিই তাহলে এটা চলে আসবে 75, মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড স্যাটিসফাই করে যাচ্ছে। অর্থাৎ আনসার হচ্ছে এই যে এটা 60 কিলোমিটার/ঘন্টা। বোঝা গেছে? অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। নেক্সট দেখো। নেক্সট 99 বলেছে এক কনস্টেবল একটি চোরের 114 মিটার পেছনে ছিল এবং চোরটিকে দেখে সে ছুটতে শুরু করলো। কনস্টেবল এবং চোরের গতিবেগ যথাক্রমে 21 মিটার প্রতি মিনিট এবং 15 মিটার প্রতি মিনিট হলে কত মিনিট পর কনস্টেবল চোরটিকে ধরে ফেলবে? বুঝতেই পারছো তোমরা, সেম ডিরেকশনের গল্প হচ্ছে। কনস্টেবল আছে 114 কিলোমিটার, এইখানটাতে কনস্টেবল আছে, আর চোর অলরেডি 114 কিলোমিটার দূরে এখানে আছে। হ্যালো, পাওয়ার কাট হয়ে গেছিল, সরি ফর দ্যাট। আমি এটা বোঝাচ্ছিলাম যে 114 মিটার এখানে কনস্টেবল আর চোরের মাঝখানে ডিস্টেন্স হয়ে বসে আছে। এখানে কনস্টেবল আছে আর এখানে থিফ আছে, চোর। ঠিক আছে? এদের দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 114 মিটারের। চোরের যেটা স্পিড সেটা দেওয়া আছে 15 মিটার পার মিনিট। ঠিক আছে? 15 মিটার পার মিনিট। আর এইটা যেটা দেওয়া আছে পুলিশের বা কনস্টেবলের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে তোমার 21 মিটার পার মিনিট। 21 মিটার পার মিনিট। আচ্ছা, তোমরা জানো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এখানে রিলেটিভ স্পিড চলছে সেম ডিরেকশনে। এখানে ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 114 মিটারের। স্পিড কত? সেম ডিরেকশনে স্পিড কি হয়ে যায়? -21 -15। ঠিক আছে? ইন্টু টাইম কতটা বার করতে হবে আমাকে। আচ্ছা, এখানে 21 থেকে 5 বাদ দিলে 6, 6 19 হয় তোমার 114, তাই না? 6 10 60, 6 9 54, 114। টি ইকুয়ালস টু কত? 19 মিনিট সময় লাগবে। দ্যাট ইজ অপশন ডি হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। ঠিক আছে? নেক্সট দেখো। নেক্সট বলেছে একটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ হতে 9 ঘন্টা সময় লাগে। তলদেশে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চা পূর্ণ হতে 10 ঘন্টা সময় লাগে। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কত ঘন্টায় খালি হবে? আচ্ছা, কত ঘন্টায় খালি হবে সেটা খুব সহজ আমাদের বেরিয়ে চলে আসবে। আগে আমাকে দেখতে হবে যে এখানে কার ইনলেট পাইপ আর আউটলেট পাইপের এফিসিয়েন্সি কি আছে। ইনলেট পাইপ কি করছে? যে জল ভরাচ্ছে সে কত ঘন্টায়? 9 ঘন্টায় ট্যাঙ্ক পূরণ করে দিচ্ছে। আর যে ইনলেট প্লাস আউটলেট মানে যে ছিদ্র আছে, এই দুটো যখন এসে যোগ হচ্ছে তখন 10 ঘন্টা সময় লাগছে। আচ্ছা, 10 আর 9 এর এলসিএম যদি করি তাহলে 90। 9 10 90 এখানে, সরি 9 10 এখানে 90। ঠিক আছে? আর 10 9 90। এবারে দেখো, ইনলেট পাইপের এফিসিয়েন্সি হচ্ছে তোমার 10 ইউনিট। ট্যাঙ্কের ক্যাপাসিটি আমরা বের করে দিলাম। এটা কার ক্যাপাসিটি? ট্যাঙ্কের ক্যাপাসিটি। ঠিক আছে? সেটা বার করেছে কত? 90 ইউনিট। আচ্ছা, ইনলেট পাইপের ক্যাপাসিটি 10 ইউনিট, ইনলেট আর আউটলেট মিলিয়ে এইটার হচ্ছে 9 ইউনিট। এর মধ্যে ইনলেটকে যদি আমরা এখানে 10 বসিয়ে দিই, 10 প্লাস আউটলেট ইকুয়ালস টু কত? 9। আউটলেটের ভ্যালু 9 মাইনাস 10 -1, অর্থাৎ আউটলেটের যেটা এফিসিয়েন্সি বেরোলো সেটা কত? 1 ইউনিট করে জলে বার করে দিচ্ছে। ট্যাঙ্ক কত? 90 ইউনিটের। 90 ইউনিট ডিভাইডেড বাই 1 মানে 90 মিনিট সময় লাগবে। ঘন্টা আছে, সরি 90 ঘন্টা। ঠিক আছে? 90 আওয়ার্স, 90 ঘন্টা সময় লাগবে। অপশন সি হচ্ছে তোমাদের
কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলেছে দুজন পুরুষ এবং তিনজন বালক একটি কাজ 10 দিনে এবং তিনজন পুরুষ ও দুজন বালক একটি কাজ 8 দিনে করতে পারে, কতদিনে দুজন পুরুষ এবং একজন বালক একটি কাজ করতে পারবে? সোজা অঙ্ক দেখো, দুজন পুরুষ মেন ভাব এম, ঠিক আছে, এদের এফিসিয়েন্সি কত জানি না আমরা, তাই এম ধরেছি। তিনজন বালক মানে 3 বয়েজ, এরা একটা কাজ কত দিনে করে দিতে পারছে? এরা একটা কাজ করে দিচ্ছে 10 দিনে, তার মানে দিস ইজ দ্য টোটাল ওয়ার্ক। ওই সেম কাজ তিনজন পুরুষ আর দুজন বালক যদি এই কাজটা করে তাহলে কত দিনে কমপ্লিট হয়ে যায়? 8 দিনে। এই দুটো ইকুয়াল কেন? কারণ দুটোই তোমার টোটাল ওয়ার্ক। এই কাজটা তুমি কাকে দিয়ে করাতে চাইছো? এই কাজটাই করাতে বলেছে দুজন পুরুষ এবং একজন বালককে দিয়ে। দুজন পুরুষ আর এই একজন বালক এই কাজটা কত দিনে করবে আমরা জানি না, এখানে দেখা যাচ্ছে এটার ভ্যালু ইনটু ইনটু একটা এক্স, কত দিনে করবে এই কাজটা বা এই কাজটা, দুটো কাজই টোটাল ওয়ার্ক। আমাকে সবার আগে এই দুটো থেকে আমাকে বার করতে হবে মেন আর বয়েজের এফিসিয়েন্সি, ঠিক আছে, পুরুষ এবং বালকের এফিসিয়েন্সি। তার জন্যে এই দুটোকে আমি তুলে নিয়ে লিখছি, দেখো 2m + 3b ইন্টু 10 ইকুয়ালস টু কত? 3m + 2b ইন্টু কত? 8। আচ্ছা, 2 দিয়ে কাটলে এটা 5 দুগুণ 10, 2 দিয়ে কাটলে এখানে 4। একবারে যদি গুণ করে দিই এখানে তাহলে 5 দুগুণ 10, m + 3 × 5 = 15b ইকুয়ালস টু 3 × 4 = 12, m + 4 দুগুণ 8b, ঠিক আছে। আচ্ছা, মেন থেকে মেন যদি বাদ দিই তাহলে 2m ইকুয়ালস টু কত দাঁড়ালো? 8 × 7 = 7b, অর্থাৎ মেন আর বয়েজের এফিসিয়েন্সি রেশিও বেরোচ্ছে 7:2। এবার এফিসিয়েন্সি রেশিওগুলো আমরা বসাবো এইখানটা থেকে, হয় এটার সাথে সমান করব কিংবা এটার সাথে ওইটা সমান করে দেবো। আচ্ছা, আমি এইটাকে মুছে দিচ্ছি, তোমরা পজ করে বা পরে এইটা করে নেবে, ঠিক আছে, এই পার্টটা তোমরা করে নেবে, এফিসিয়েন্সি রেশিও বার করবে। আচ্ছা, কি বার করতে হবে আমরা? দুজন পুরুষ এবং একজন বালক এই কাজটা কত দিনে করবে? কোন কাজ? এটাকেই ধরছি, 2m + 3b ইন্টু কত? 10 ব্র্যাকেট আছে অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, এবার মেনের জায়গায় আমরা 7 বসাবো আর বয়েসের জায়গায় বসাবো 2। 7 যদি এখানে বসাই 7 দুগুণ 14 প্লাস এখানে 2 16x, 16x এর ভ্যালু কত আসছে? 2। 7 দুগুণ 14 প্লাস 3 দুগুণ 6, 14 প্লাস 6 20, 20 ইন্টু কত? 10। তাহলে x এর ভ্যালু কত পয়েন্টে আসবে তো মনে হচ্ছে? 3 × 10 = 30, 4 4 যদি কাটি 4 4 = 16, 4 5 = 20, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 25/2 মানে 12.5, 12.5, ঠিক আছে, 12.5 ডেজ, এতদিন সময় লাগবে, 12.5 দিন। এই যে অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। নেক্সট 102 দেখো, 102 কি বলেছে? 6 জন মহিলার একটি দলে 55 বছর এবং 60 বছর বয়সের দুজন মহিলার পরিবর্তে দুজন মহিলা এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। দুজন মহিলার গড় বয়স কত বছর? আচ্ছা, কি হয়েছে? একটা বাড়িতে 6 জন আছে, এই বাড়িতে আছে 6 জন, এদের অ্যাভারেজ কত আমি জানি না, জানার আমার দরকারও নেই, ঠিক আছে। আচ্ছা, হোয়াট এভার কিছু একটা অ্যাভারেজ হবে। এখান থেকে দুজন বেরিয়ে যাচ্ছে, কত কত বয়স নিয়ে? একজন 55 প্লাস আরেকজন কত? 60, মানে টোটাল কত? 6 5 11, 115 বছর বয়স নিয়ে বেরিয়ে যাচ্ছে। এইখানে তার পরিবর্তে দুটো মহিলা ঢুকছে, তার মানে টোটাল নাম্বার 6 জনের ছিল, 6 জনেরই আছে। দুটো মহিলা ঢুকছে এবং তাদের আসার জন্য সবার গড় বয়স কত হয়েছে? 2 করে বৃদ্ধি পেয়েছে। কতজনের বৃদ্ধি পেয়েছে? ফ্যামিলিতে আছে কতজন? 6 জন। আচ্ছা, এরা যতটা নিয়ে বেরোচ্ছে ঠিক ততটাই নিয়ে যদি এরাও দুজন ঢুকতো তাহলে তো অ্যাভারেজের মধ্যে কোনো চেঞ্জেস হতো না, অর্থাৎ 115 নিয়ে বেরোচ্ছে, এরাও দুজন যদি 115 নিয়ে ঢুকতো এখান থেকে তাহলে বয়সের মধ্যে কোনো চেঞ্জেস হতো না। চেঞ্জেস হচ্ছে, কি হয়েছে? 2 করে বেড়েছে সবার। কতজনের বেড়েছে? 6 দুগুণে 12, 6 জনের বেড়েছে, 2 করে বেড়েছে, অর্থাৎ 6 দুগুণে 12 বছর বেড়েছে। কেন বাড়লো? কারণ এরা 12 বছর এক্সট্রা নিয়ে আসছে, তাই। তার মানে 115 তো নিয়ে আসছেই, আরো 12 বছর এক্সট্রা নিয়ে আসছে। তাহলে এদের দুজনের গড় বয়স কত? এরা আনছে কত? 115 + 12 মানে 127, 127 ডিভাইডেড বাই 2, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, এখানে 10, 5 দুগুণে 10, 63.5। এই যে অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, পরিসীমা 360 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? আচ্ছা,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে প্রস্থের দ্বিগুণ বলেছে, এই যে লেন্থ এই যে ব্রেথ, প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য কত 2x, পরিসীমা কি হয় এই দুটোর যোগফল তার দ্বিগুণ, মানে 2 একে 3, 3x তার দ্বিগুণ 2 ইন্টু এল প্লাস বি 6x, সেটার ভ্যালু কত দেবো আছে 360, অর্থাৎ x এর ভ্যালু 6 6 36, 60 হবে x এর ভ্যালু 60। জানতে চাইছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হয় লেন্থ ইন্টু ব্রেথ, ঠিক আছে, লেন্থ ইন্টু ব্রেথ মানে এখানে 6 দুগুণে 12 120, আর এটা তো 60, 120 ইন্টু 60 মানে কত 6 12 72, 7200, 7200 বর্গ সেন্টিমিটার। এই যে অপশন এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। নেক্সট 104 দেখো, বলেছে দুটি বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমার 24 সেন্টিমিটার এবং 32 সেন্টিমিটার, এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে। আচ্ছা, দুটো বর্গক্ষেত্র আছে, এদের পরিসীমা 24 সেন্টিমিটার এবং 32 সেন্টিমিটার। এই একটা বর্গক্ষেত্র আছে যার পরিসীমা কত 24, পরিসীমা যদি 24 হয়, পরিসীমার সূত্র কি চারটে বাহুর যোগফল, তাহলে বাহু কত, বাহু হচ্ছে 4 6 24, এটা 6 এটা 6 এটা 6 এটাও 6, 4 6 24, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে যেটার পরিসীমা কিনা বলে দিয়েছে 32, তাহলে এটার বাহুগুলো কত 8 8 8 8, 4 8 32, এদের ক্ষেত্রফলের সমষ্টির, আচ্ছা এর ক্ষেত্রফল কি হবে, এটার এরিয়া হবে 8 এর স্কোয়ার 64, এটার এরিয়া হবে 6 স্কোয়ার 36, এদের সমষ্টি যদি করি তাহলে কত 100। এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত, যেই বর্গক্ষেত্রের পরিসীমা, যেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল, তাহলে তার বাহু কত, বাহু হচ্ছে 10 স্কোয়ার 10 10 10 10, তাহলে এর পরিসীমা কত হবে, পরিসীমা হচ্ছে 4 ইন্টু 10 মানে 40 সেন্টিমিটার। এই যে অপশন বি, সোজা অঙ্ক, ঠিক আছে। লাস্টে দেখো 105 বলেছে এ 21,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, কিছুদিন বাদে বি 36,000 টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয়, বছর শেষে লাভ যদি উভয়ের মধ্যে সমান ভাগে ভাগ হয় তবে বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। সোজা অঙ্ক দেখো, এ আর বি, আচ্ছা তোমরা জানো অলরেডি ইনভেস্টমেন্ট রেশিও আর টাইম রেশিওর গুণফলের উপরেই প্রফিট রেশিওটা নির্ভর করছে, ডিস্ট্রিবিউট কিরকম ভাবে হবে। ইনভেস্টমেন্ট রেশিও এখানে আছে, টাইম রেশিও আমরা লিখবো, আর প্রফিট রেশিও এখানে বলেই দিয়েছে 1:1 এই রেশিওতে ভাগ হচ্ছে। আচ্ছা, এ কত হাজার টাকা 21,000 টাকা, আর বি কত হাজার টাকা জমা দিয়েছে 36,000 টাকা জমা দিয়েছে, কিছুদিন বাদে বি এসছে। আচ্ছা, এ তো 12 মাসে ছিল, বি কিছুদিন বাদে এসছে, আর প্রফিট দুজনের মধ্যে সমান অর্থাৎ 1:1 এই রেশিওতে ভাগ হয়েছে। সবার আগে আমি 3টে জিরো সরালাম, আর কত দিয়ে কাটে এটা 3 দিয়ে কাটে, 3 7 21, 3 12 36, 7:12 হচ্ছে তোমার কিসের রেশিও, ইনভেস্টমেন্টের রেশিও। তাহলে টাইমের রেশিও কি হবে, টাইমের রেশিও আমি কালারটাকে চেঞ্জ করি, টাইমের রেশিও এখান থেকে কি আসবে প্রফিট ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট। এখন প্রফিটকে যদি ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করি 1/7 হবে এটা, আর এটা কত হবে 1/12। টাইমের রেশিওগুলোকে এখানে তুলে নিয়ে আসছি দেখো, এ আর বি এর এবারে কত 1/7 এলো, আর এটা কত 1/12 এলো, ক্রস মাল্টিপ্লিকেশন যদি করে দিই তাহলে 12:7। এ তো ভাই 12 ইউনিট সময়ের জন্য ইনভেস্ট করেছে এবং 12 মাসের জন্যই ইনভেস্ট করেছে, অর্থাৎ 12 ইউনিটের ভ্যালু 12 মাস, 1 ইউনিটের ভ্যালু 1 মাস, আর 7 ইউনিটের ভ্যালু তাহলে কত হবে 7 ইন্টু 1 মানে 7 মাস। বি ইনভেস্ট করেছে কত মাসের জন্য 7 মাসের জন্য। জিজ্ঞাসা করেছে বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল, বি যদি 7 মাস ধরে ইনভেস্ট করে থাকে তাহলে কত মাস বাদে এসছে 5 মাস বাদে এসছে। এই যে অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার, ঠিক আছে। তাহলে এই ছিল আজকে আমাদের 7th ক্লাস। 7th ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক করেছি, সব মানে যতগুলো ক্লাস হয়েছে এখনো পর্যন্ত সবগুলো ক্লাসের। আমি দেখো অনেকে আমাকে কমেন্ট সেকশনে এটা বলছো যে স্যার 20-25টা করে অঙ্ক হলে ভালো হতো। আমি কোয়ালিটিটা ঠিক রাখতে চাইছি, আমি চাইছি না যে ওই একদম মানে কি বলবো একদম লো লেভেলের অঙ্ক নিয়ে এসে নাম্বারস আমি বাড়িয়ে দিই, এটা আমি একদমই চাইছি না, ঠিক আছে। আমি চাইছি তোমাদের আপ টু দ্য মার্ক রাখতে, সেই কারণে কোয়ালিটিটার ওপরে আমি বেশি ফোকাস করছি ওভার দ্য কোয়ান্টিটি, ঠিক আছে। সেই কারণে আমার মনে হয় 15টা অঙ্ক যেটা আছে সেটা এনাফ। আর আমি চাইছি ডিউরেশনটাও যাতে না বাড়ে, মানে ভিডিওর ডিউরেশনটা যাতে না বাড়ে। অনেকের অত বেশি পেশেন্স থাকে না যে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে কন্টিনিউয়াসলি ভিডিওটা দেখব, ঠিক আছে। তো সেই কারণে আমি অতগুলো করে রাখছি না, আর সেটার জন্য T20 সিরিজ আছি।
সেটাও তোমরা দেখতে পারো। T20 সিরিজ কিন্তু আপকামিং এক্সামগুলোকে টার্গেট করেই রাখা হয়েছে। শুধু ডিফারেন্স হচ্ছে যে T20টা আমরা অলরেডি ক্লাস করতে করতে এমন একটা জায়গায় চলে গেছি যে এখানে এখন যে অঙ্কগুলো আসছে সেগুলো অ্যানাদার লেভেল। ঠিক আছে, এই হচ্ছে ডিফারেন্সেস। বাট কেউ যদি একদম T20-র ফার্স্ট ক্লাস থেকে শুরু করতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে যে ওটা দারুণ সিরিজ। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো ক্যারিয়ার গাইড লাইভ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।